ইরাদের একটা উদ্দেশ্য ছিল, আর তাই হাসিল করতে পেরে সে ভীষণ আনন্দিত। এদিকে পূর্ণতা ঈশাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে, অথচ ফ্ল্যাটে ঝুলছে ইয়া বড় তালা। এমন হওয়ার কথা নয়। ঈশাকে পড়াচ্ছে এই মাসের অর্ধেক হবে। তারা কোথাও গেলে ওই দিন কল করে জানিয়ে দেয় আগেই। এমনকি ইরা রাফিদের নাম্বার নিয়েছে, যদি পূর্ণতা কলেজে থাকে তো ওখানে কল দিয়ে জানানো যাবে তাই। তবে আজ কি হলো? পূর্ণতা এক হাতের বক্সের দিকে তাকালো, একবার একবার তাকালো নিজের দিকে। তার এখন হাত পা জুড়ে কান্না করতে ইচ্ছা করছে। কিছুক্ষণ পর সিঁড়ি ভেঙে ধূপধাপ আওয়াজ তুলে উঠে এলো ইরাদ। পূর্ণতাকে দেখে বিজ্ঞের ভঙ্গিতে সানগ্লাস খুলে প্রশ্ন করলো, মিস ফরিং? পূর্ণতা যার পরনায় বিরক্ত হলো, তাই মুখ ফুটে কিছু বলল না। ইরাদ এহেন অভিনয়টা সঠিক না। সত্যি বলতে পূর্ণতাকে জানানোর দায়িত্ব আজকে যে চেয়ে নিয়েছিল সেখানে আরেকটি ঘটনা রয়েছে। এখানে আরেকটি ঘটনা রয়েছে। ইরা সাহেদা বেগমের সাথে বেশ কয়েকবার আলাপ হয়েছে। দুজনেই পাকপটু বিধায় ভালোই জমেছে তাদের। ইরা একদিন প্রশ্ন করে বসল, আন্টি, চালের সেমাই কিভাবে বানায়? যদি আমাকে বলতে উপকার হতো। সাহেদা বেগম স্বভাববশই প্রথমে জানাতে চাইল, কেন গো, কার কাছ থেকে শুনলে? জানার প্রয়োজন হয়নি। তিনি ভালোই জানেন এই কথা পৌঁছেছে পূর্ণতা। মায়ের রান্নার গুণগান করার সুযোগ পেলেই সে মোটেও ছাড়বে না। ইরা বেশ ইতস্তত বোধ করছে, অবশেষে বলল, আসলে আমার ভাইটা ভীষণ চাপা স্বভাবের আন্টি। কখনো নিজের মুখ ফুটে কিচ্ছু খেতে বলেনি। কয়দিন হঠাৎ চালের সেমাইয়ের কথা বলেছে। আমি সঠিক বুঝতে পারিনি, তবে এটুকু বলেছে নামটা নাকি পূর্ণর কাছ থেকে শুনেছে। এ তো পূর্ণ ঈশার সাথে গল্প করছে তখন বলেছে হয়তো। তো বুঝলেন আন্টি, যখন এই খাবারটা খাওয়াতে পারি না আমার দুঃখ থেকে যাবে একবারে। সায়েদা বেগম জানালেন, সমস্যা নেই মা, আমি রেঁধে পূর্ণর কাছে পাঠিয়ে দেব, তুমি না হয় পরে চেষ্টা করো। এরপর তাদের আলোচনা বিস্তর হলেও সায়েদা বেগম আন্তরিকতার সাথে হার মানতে হলো। সে অনুযায়ী আজকে তিনি চালের সেমাই রান্না করে পাঠাচ্ছেন। আর এটি ইরাদের ফোনে দেওয়ার পর জানতে পেরেছে। তাই সে নিজের উৎকৃষ্ট চিন্তায় বলে কিছু একটা পরিকল্পনা করেছে। ইরাদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণতা বিরক্ত হলো। সে হাঁটা দিতে ইরাদ বলল, মিস ফরিং, আপনি আমার সাথে আসুন, ঈশা আমাদের বাড়িতে আছে। পূর্ণতা ইরাদের কথায় বিরক্ত না হয়ে হাঁটা দিল। থাকতে পারাটা স্বাভাবিক। তাছাড়া তার মাথায় আসেনি ইরাদ তার সাথে লুকোচুরি করবে। গাড়িতে উঠে বসার পর ক্লান্ত চোখ বন্ধ করল বেচারি। যখন গাড়ি থামলো, চোখ খুলে এক প্রকার ভরকে গেল যেন। তারা এসেছে নদীর পাড়ে। পূর্ণতা লাফিয়ে উঠল। ইরা তৎক্ষণাৎ ভাবলিহীন ভাবে এগিয়ে গিয়ে সেই ব্রেঞ্চে বসলো। পেছনে ফিরে অক্ষিকট হতে চোখ বেরিয়ে আসার উপক্রম পূর্ণতার দিকে তাকিয়ে বলল, মিস ফরিং, চট করে চলে আসুন। পূর্ণতা ভীষণ তেজ নিয়ে গাড়ি থেকে নামলো। ধূপধাপ শব্দ করে এগিয়ে গেল, ইরাদের মুখোমুখি হলো। কোমরে হাত রেখে বলল, এসব কি বলুন তো? আপনি কি খেয়ে দে কাজ নেই? আমাকে মিথ্যা বলে এখানে কেন এনেছেন? একজন ডাক্তার হয়ে রোগী না দেখে শুধু শুধু আমার পেছনে কেন লেগেছেন? ইরাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আজকে আমার অফ ডে মিস। পূর্ণতা তপ্ত নিঃশ্বাস ফেলে ফের ফুস করতে বলল, মিথ্যা কেন বলছেন? আমি কখনো মিথ্যা বললাম? আমি বলেছি ঈশা আমাদের বাড়ি, আপনি আমার সাথে আসুন। আপনি এলেন, এখানে মিথ্যা কখন এলো? আপনি তো রীতিমতো অপবাদ দিচ্ছেন আমায়। পূর্ণতা এবার দমে গেল। শ্রান্ত দেহে আর কথা পেঁচাতে ইচ্ছে করল না। ইরাদের হাত এগিয়ে দিল, বলল, আরে বসুন। মোটেও না, আমি যাচ্ছি, থাকুন আপনি। আপনি যেতে পারবেন না। আমি যতক্ষণ আছি ঠিক ততক্ষণ সময় অবধি থাকবেন। আপনি কি তবে পাশের শক্তির প্রয়োগ করবেন? পূর্ণ তার প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে।
পূর্ণতার জটিল মুখ পানে একবার তাকিয়ে ইরাত ফের নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। খানিক হেসে বলল, অনুমোদন পত্র ছাড়া আপনি যা বোঝাচ্ছেন তার বিন্দুমাত্র ও ইরাদের কাছ থেকে পাবেন না। পূর্ণতা নিজের কথার জন্য একটু অনুশোচনা বোধ করল না, তবুও মুখ ভেঙচে চলে যাওয়ার পায়তারা করেছিল। তখন ইরাত ফের বলল, মন খারাপ হলে আমি আগে ঘরে নিজেকে বন্দি করে রাখতাম, মায়ের সাথে কথা বলতাম না, রোগীদের সাথে বাজে ব্যবহার করতাম। সকালে একজন বিনামূল্যে চিকিৎসার রোগী এসেছিল। স্বভাবতই আমি তাকে বেশ অপদস্থ করার কথা ছিল, কিন্তু আজ কিছু করিনি, কারণ একটা ডায়েরিতে পড়েছিলাম মন খারাপ প্রকৃতির সান্নিধ্যে আসা জরুরি, নিজেকে সময় দেওয়া এবং প্রাধান্য দেওয়া জরুরি, বুক উজাড় করে শুদ্ধ বায়ু গ্রহণ করা প্রয়োজন একজনের সাথে নিজের কষ্টগুলো ভাগাভাগি করা। পূর্ণতা একেবারেই চমকে গেল। ইরাত ঘাড় ঘুরিয়ে পূর্ণতার পানে একবার তাকিয়ে মিষ্টি হেসে বলল, সরি, আমার আসলে বোঝা উচিত ছিল। ইরাত দৃষ্টি ফের সামনে নিবদ্ধ করলো। তার নিজেকে বেশ বোকা মনে হচ্ছে। এভাবে আচমকা এহেন কাজ করাটা একেবারেই অযৌক্তিক ছিল। নিশ্চয়ই মেয়েটা তাকে বেশ খারাপ ভেবেছে। নিজের পাশে কারো ধূপ করে বসে পড়া শব্দে ইরাত একটু চমকে তাকালো। দেখা গেল পূর্ণতা নাক ফুলিয়ে হেসে ফেলল। ইরাত গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হলো, যাচ্ছেন না কেন? আমাকে যেমনি নিয়ে এসেছেন তেমনি দিয়ে আসতে হবে, আমার আপাতত হাঁটার মতো শক্তি নেই। ইরাত আহত হলো। ভেবেছে ওই মেয়ের বুঝি সহমর্মিতা জেগেছে, এখন দেখছে অন্য সমীকরণ। বিড়বিড় করে বলল, যতটা ভালো ভেবেছিলাম তো ঠিক তা নয়। পূর্ণতা বক্স এবং চামচ ইরাদের দিকে এগিয়ে দিতেই সে ভুরু কুঁচকে তাকালো। পূর্ণতা হেসে বলল, নিন খান। ইরাদ তখনও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ণতা ফের বলল, চালের সেমাই, নারিকেলের কোড়া এবং গুড় দিয়ে। যদিও এটা বাসি গুড়, সিজনাল নয়, তবে নারিকেলটা একদম তাজা, আমাদের গাছের। ইরাদ হাত বাড়িয়ে গ্রহণ করল, কেন কোনো প্রকার বিরক্তি ছাড়াই। বক্স খুলতে খুলতে প্রশ্ন করল, কিভাবে খায়? জি, বিসমিল্লাহ বলে। ইরাদ হেয়ালি চোখে তাকাতেই পূর্ণতা ফের বলল, ও নিয়ম কানুন, আরে চামচ দিয়ে। চামচ কিভাবে ধরে বলতে হবে? ওই তো তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুল। ইরাদ হাত ধুচিয়ে বলল, মাফ করেন। পূর্ণতা পাশ ফিরে ঠোঁট টিপে হাসল। ইরাদকে বেশ পরিতৃপ্তি সহকারে খেতে দেখা গেল। খাওয়া শেষে পূর্ণতার ওয়াটার পট থেকে পানি দিল। এত সে বেশ কৃতজ্ঞ হয়েছে যে মুখ না বলেও পূর্ণতা মুখ দর্শন বুঝে ফেলেছে। অতঃপর বেশ কিছু সময় পাল্লা দিয়ে পিন পতন নীরবতা চলল। ইরাদ এমনিতেই স্বল্পভাষী, তার ওপর এমন ভয়ঙ্কর নীরবতা, তাই সে কোনো প্রকার কথাই খুঁজে পেল না। পূর্ণতাই প্রথমে শুরু করলো। সে হেসে বলল, তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলার মতো। এখানে কেন এলেন? এত চিন্তিত মানে? ইরাদ পূর্ণতার দিকে তাকিয়ে বলল, সত্যি বলবো? নিঃসন্দেহে। সাথের জনকে ভরসার যোগ্য মনে হচ্ছিল তাই। পূর্ণতা হাসল, দাঁত দেখিয়ে বলল, আমি তো আপনাকে তুলে নিয়ে কিছু মিছু করার চান্স নেই, তাই নিশ্চিত। এই ইরাদ চোয়াল ঝুলিয়ে গেল কথাটা শুনে। পূর্ণতা একবার মূল কারণ উপনীত হলো এ প্রশ্ন করলো, মন কেন খারাপ? এমনিতেই। আরে বলুন, আমার এত তেলাতে ভালো লাগে না। আচ্ছা যান, অনেকবার বলে দিচ্ছি। ইরাদ এবার হেসে ফেলল। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, এইসব খাপছাড়া হাসির কথা কোথা থেকে শিখেছেন? নাকি মনে মনে আগে সন দিয়ে নেন যে আজকে এগুলো সব বলবো? পূর্ণতা মাথা নাড়ে, এমন কিছু নয়। যাই হোক, আপনার কি জন্য মন খারাপ? আমি অবশ্য ব্যক্তিগত হলে মাথা ঘামাতাম না, তবে আপনি নিজে থেকে আমাকে ধরে বেঁধে নিয়ে এলেন, তাই শুনে
সমাধান করে দেওয়া আমার কর্তব্য। আর এমনিতেও আমি ভীষণ দয়ালু, কি না? পূর্ণতার কথায় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে হেসে ফেলল। হেসে ওয়ালেট থেকে একটা টুকরো কাগজ বের করে মেলে ধরল। বলল, মন খারাপ কারণ আপনি এটা লিখেছেন। পূর্ণতা বেশ কিছু সময় নিয়ে তার নিজের লেখা পড়ল। লেখা হেডলাইন হচ্ছে বাবা। অতঃপর লেখাটা এমন যে মাকে নিয়ে সে তো অনেক লিখে, কিন্তু বাবাকে নিয়ে কি লিখব? এই জায়গা আমার শব্দ ভাণ্ডার যে সীমিত, তাকে সম্বোধন করার মতো উপসর্গ কিংবা অনুসর্গ কোনোটি আমার জানা নেই। তবুও বলি, বাবাকে আমি ভীষণ ভালোবাসি। আমার বাবা পৃথিবীর সেরাদের একজন। বাবা ছাড়া আমার কখনো দুদিনের বেশি থাকা হয়নি। এখন বাবা একদিনের বেশি কোথাও গেলে আমার কান্না পায়। এমনকি কখনো জ্বরের ঘোরে আমি বাবাকে ডেকে কান্না করি। আমি রাত জেগে প্রতিদিন অপেক্ষা করি বাবা কখন ফিরবে, কখন একসাথে খাবো। এছাড়া আমি আরেকটা দিনের অপেক্ষা করি, কবে সে আসবে যেদিন আমি বাবার সমস্ত দায়িত্ব মাথায় তুলে নেব। বলতে পারবো, বাবা তোমার প্রেশারের ওষুধের চিন্তা করতে হবে না, ওই দায়িত্ব এখন আমার। বাবার জীবনের অপ্রাপ্তির খাতা মুছে ফেলবো। আমার বাবা আমার ক্ষুদ্রতম জীবনের দেখা অন্যতম কিংবদন্তি। মাঝে মাঝে আমার ভীষণ কষ্ট হয়, বাবার স্থান আরো সুন্দরতম হতে পারত। ইনশাল্লাহ একদিন হবে। একজন দয়ালু রাজাকে আমি তার সিংহাসন সিমিচন করব। বাবা বেঁচে থাকুক আমার জীবনের সমস্ত অবধি আমাকে ভালোবাসার জন্য। যে আমার মুখে খাবার তুলে দেয়, তার প্রতি আমার বিনিময়ে। পূর্ণতা ইরাদের দিকে চোখ তুলে তাকালো। ইরাদ চোখ মুখ লাল বর্ণ ধারণ করে আছে। পূর্ণতার চোখ পিটপিট করে তাকিয়ে বিস্ময় প্রকাশ করলো। সে এই লোকের কাহিনী বোঝে না। লোকজন তাকে এক কথায় দানবীর মানে, আর এই লোক বক্তব্যে সে জ্ঞান পছন্দ করে না। তাই এসব থেকে বাঁচতে দ্রুত সাহায্য করে বিদায় করে। পূর্ণতা ভেবে কুল পায় না, এত তিক্ততা কেন এই লোকের? তার বোন ভীষণ ভালো এবং মিশুক মেয়ে, অথচ এই লোক। পূর্ণতা মুখ খুলল, প্রশ্ন করল, আপনি আসলে আমাকে সব কিছু বিস্তারিত বলবেন প্লিজ? আমি না আপনার সংক্ষিপ্ত করতে পারছি না। হ্যাঁ, তাই করব। তার আগে আমাদের সম্পর্কটা অন্যরকম করতে চাই। পূর্ণতার মুখে বিকৃত ও কণ্ঠস্বর বিকশিত শুনে ইরাদ তপ্ত শ্বাস ফেলল। পূর্ণতা চোখ উল্টে ভর্ৎসনা করবে এবং আরেকটু দূরত্ব টেনে নিল। ইরাদ এবার পূর্ণতার দিকে ফিরল। পূর্ণতার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বি পজিটিভ মিস ফরিং। এমন হলো কিভাবে চলবে বলুন তো? আপনি তো শিক্ষিকা, বাচ্চাদের ভালো মন্দ শেখানোর দায়িত্ব আপনার। আমার বাচ্চাদের তো আপনার হাতে খড়ি দেওয়াবো। ইস, মোটেও না, আমি আপনাদের বাচ্চাদের পড়াবো না, ভুলেও না। আপনি একটা জেদি আর ঝগড়াটে লোক। বাচ্চাগুলো কি হবে কে জানে? আমি পড়াতে গিয়ে পরবর্তীতে পগার পার হতে হবে। ইরাদ শব্দ করে হাসলো, অতঃপর কোমল স্বরে বলল, আপনি শিক্ষার আলো তাদের ভদ্র বানিয়ে দেবে। তাদের মা কি করবে শুনি? ইরাদ এবারও হেসে বলল, বি পজিটিভ মিস পূর্ণ। পূর্ণ অবাক হয়ে শুনে গেল। এই লোকের মুখে তার নাম দারুণ শোনায়। ইরাদ ফের একই কথা বলতে পূর্ণতা মাথা নেড়ে বলল, হয়েছে থাক, আমার রক্ত এমনিতেও বি পজিটিভ। ইরাদ হেসে ফেলল। বেশ কিছু সময় হাসি অব্যাহত রাখলো। হুট করে কণ্ঠস্বর খাদে নেমে বলল, আমি আমাদের সম্পর্ক এরূপ পরিবর্তন করতে চাইছি, এমন যে যাতে আপনি আমাকে দেখে মুখ ভেঙচি একখানা হাসি উপহার দেন, মানে বন্ধুত্বপূর্ণ ভালো মানুষের মতো। এটা অপবাদ। আমি আপনাকে দেখে ভেঙচি কাটিনি। সামনাসামনি না কাটলেও অদূরে গিয়ে ঠিকই কেটে দেন।
পূর্ণতা থমথমে মুখে কিছুক্ষণ তাকালো অন্যদিকে। ইরাদের দিকে ফিরে 32 পাটি দাঁত দেখিয়ে হাসার মতো করে বলল, এই যে দেখুন, হাসি উপহার দিচ্ছি, হি হি হি। পূর্ণতার হাসি ধরন দেখে ইরাদ না হেসে পারল না, বরঞ্চ সে একবার মন খুলে হেসে নিল। হাসির মাঝে আধো আধো গলায় বলল, আপনি পারেনও বটে। পূর্ণতা বিষয় নিয়ে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, আপনিও পারেন বটে? একটুখানি হাসলে কি এমন হয় আজব? বরঞ্চ সুন্দর লাগে, একটু বেশি সুন্দর। ইরাদ হঠাৎ হাসি থামিয়ে চুপসে গেল। পূর্ণতা ভ্রু কুঁচকে ফেলল। কি হয়েছে হঠাৎ এই লোকের? কিছুক্ষণ পর ইরাদ আর চোখে পূর্ণতার দিকে তাকালো। একই সময় পূর্ণতাও আর চোখে তাকালো। দুজনের চোখাচোখি হয়ে গেল। যতই দুজনে ঠোঁট টিপে হেসে ফেলল। পূর্ণতা এবার ইরাদের দিকে ফিরল, বলল, হ্যাঁ এবার বলুন আপনার কি সমস্যা? আমি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইরাদ ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি মজা করছেন? পূর্ণতা ঘন ঘন মাথা নাড়ালো। মোটেও না, আমি তো আমার ব্যাকুলতা বোঝাচ্ছি। আপনি শিওর? পূর্ণতা উপর নিচ মাথা দুলিয়ে বলল, নিঃসন্দেহে। ইরাদ ঘাড় বাঁকিয়ে জানাতে চাইল, আপনি মজা করছেন না তো? আম সিরিয়াস। পূর্ণতা মাথা নাড়িয়ে বলল, আমিও। ইরাদ এবার ফের বলল, ইটস দ্য লং স্টোরি। পূর্ণতা তাকে আশ্বস্ত করে বলল, আই হ্যাভ টাইম। ইরাদ স্মিত হেসে বলতে শুরু করলো, ছোটবেলা থেকে বাবার আদর আমরা পাইনি। বাবা কেমন জানি না, আমাদের সহ্য করতে পারতো না। বড় হওয়ার পর বুঝতে পারি বাবা মাকে মেনে নেয়নি। তাহলে বিয়ে কেন করলো? দাদা ভাই নাকি বিয়ে দিয়েছিল তাদের, বাবার অমতে বলা চলে। দাদিও তখন রাজি ছিল, কিন্তু যখন দেখলো সংসারে অশান্তি তখন তিনি মাকে দোষারোপ করতে লাগলো। তার মতে মা নাকি সংসারে সামলাতে পারতো না, বাবাকে বেঁধে রাখতে পারেনি। পূর্ণতা ভেঙচি কেটে বলল, এই বুড়ো বুড়িরাই এমন হয়, নিজেদের পছন্দের ছেলে মেয়েদের বিয়ে দেয়, পরে অশান্তি হয়। ইরাদ একটু চোখ পাকাতেই পূর্ণতা মুখে হাত রেখে চুপ করে থাকবে বোঝালো। ইরাদ ফের বলতে শুরু করলো, বাবাকে আমি ভীষণ চাইতাম, কিন্তু কখনো পাইনি। আপনি যেমন সর্বপ্রথম স্কুলে গিয়েছেন বাবার সাথে, তেমনি আমিও চেয়েছিলাম সর্বপ্রথম বাবার সাথে স্কুলে যাব, কিন্তু হয়ে ওঠেনি। ভালো রেজাল্ট করতাম বরাবরই। রেজাল্টের পর বন্ধুরা তাদের বাবা মাকে দেখাতো, আমি কখনো বাবাকে দেখাতাম তখন চাইতাম বাবা আমাকে কাছে টেনে নেবে, কোলে তুলে চুমু খাবে, কিন্তু না, তিনি তা করেননি। তিনি আমাকে টাকা পয়সা দিলেন, কিন্তু নিজেকে দিলেন না। জীবন কেটে গেল একবারে এক প্রকার অন্ধকারের মধ্যেই। যখন আমার 12 বছর বয়স, তখন মা আলাদা হয়ে নানু বাড়ি চলে আসে। বাবা আমাকে রেখে দেয় আপু মায়ের সাথে। আমি বাবার কাছে না থাকলে মা আর আপুকে তাদের খরচপাতি পাঠানো হবে না, এই ভয়ে আমার বাধ্য হতে হলো। মায়ের সঙ্গে দেখা হতো শুধু 2 ঈদে। বাবার সাথে থাকতাম এক মস্ত বাড়িতে, একেবারেই একা, চারিদিকে কেউ নেই। দিক বিদিক জনশূন্য, খা করতো। ভীষণ ইচ্ছা করতো মাকে কাছে পাবার, হয়তো হয়ে উঠতো না। রাতে ঘুমালে বাবার বাসায় আসতো, শুরু হতো তার আড্ডাময় জীবনের যাপন। যতদিন গিয়েছে অসুস্থতায় কাতর রাতে কাতরাতে কারো সেবা পায়নি। জ্বরের সময় মায়ের খুঁজে বেড়াইছি, পাইনি। মায়ের উপর ভীষণ রাগ চেপে যায়, আর দেখা করতে যায়নি তখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। সব ভুলে বইয়ের মাঝে বুঁদ হয়ে রইলাম। আমার স্বপ্ন ক্যাম্পাস, ঢাকা মেডিকেল কলেজ, এই জায়গা করে নেওয়ার একটাই মূল লক্ষ্য। এতগুলো দিন মায়ের ফোন রিসিভ করতাম খুব কম। আশ্চর্যজনকভাবে বাবার
পক্ষ থেকে মা বোনের জন্য বরাদ্দকৃত টাকা বেড়ে গেল। আমাদের পরিবারে বংশ প্রদীপের মূল ছিল বেশ, তাই বাবা কখনো আপুকে নিয়ে ভাবার ফুরসত তো পায়নি, কিংবা পেলেও ভাবার চিন্তা করেনি। আমাকে নিয়ে তার ভাবনা ছিল শুধু মাত্র বংশ রক্ষার্থে। যেদিন মেডিকেলের রেজাল্ট দিল, আমি পুরো দেশে 9ম স্থান অধিকার করেছিলাম। এটা আমার জন্য ছিল এই দুর্দান্ত ছিল। এটা তো আমারও স্বপ্ন। যাই হোক, আপনার অনুভূতি তখন কেমন ছিল? সফলতা তো দারুণ ছিল। আমার অনুভূতি, আমার অবস্থা তখন ছিল যে এই খুশিটুকু শেয়ার করার মতো কেউ ছিল না আমার। প্রতিদিন যে মায়ের সাথে দূরত্ব টেনেছি, এতদিন যে মায়ের সাথে দূরত্ব টেনেছি। তখন বাবা ঘোষণা দিয়েছে মায়ের কাছে গেলে সব কিছু থেকে 2 ভাই বোনকে বঞ্চিত করা হবে। আপনি তখন বেরিয়ে এলেন না কেন? ইরাত কথায় ফাঁকে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, মিস ফরিং, আপনি একজন ভালো শ্রোতা। এই যে আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন, আবার প্রশ্ন করছেন, আমি বেশ উৎসাহ পাচ্ছি। এর আগে কেউ আমার সাথে এভাবে কথা বলেনি। সবাই ভালো শ্রোতা, আপনি কাউকে প্রশ্ন করতে দেননি, তাই করেনি। ইরাত নারাজ। তার মতে পূর্ণতাই ভালো শ্রোতা। পূর্ণতা মাথা নাড়ালো। ইরাত ফের বলতে লাগলো, আমি তখন বাবাকে বলে আলাদা বাসায় থাকতে লাগলাম। এতে অবশ্য তার ভালোই হলো। নিত্যদিনের কাজগুলো স্বাধীনভাবে করতে পারত সে। আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রইল একাকিত্ব। সকালে ঘুম থেকে ওঠার মতো কেউ ছিল না। সারাদিন বাসায় না ফিরলেও কেউ খোঁজ দেওয়ার মতো নেই। শুধু একজন খালাম্মা, তিনি 3 বেলা রান্না করে দিয়ে যেতেন। এভাবেই মেডিকেলের 2য় বর্ষ অবধি গেল। আমার ধৈর্য বাঁধ ভাঙল। এবার গলা উঁচিয়ে জানালাম, তাকে মানতে বাধ্য নই আমি যাব মায়ের কাছে। চলেও গেলাম। মায়ের কাছে গিয়ে উপলব্ধি করতে পারলাম আরেক নতুন সত্যি। টাকাই সব, টাকার কাছে সব হেরে যায়। আরেকবার প্রমাণিত হলো। পূর্ণতা প্রশ্ন করলো, কিভাবে? আমার মায়ের অবস্থা ছিল করুণ। মামারাই কেউ মায়ের দিকে ফিরেও চাইল না। বাবার টাকা দেয়া বন্ধ করলে সত্যি তাদের ভোগান্তির অন্ত থাকবে না। আমিও ছিলাম তখন এত পরিমাণ ধনীর দুলাল, আমাকে দিয়ে হাল ধরা সম্ভব নয়। আমার একটা ভ্রান্ত ধারণাও ভাঙল। মায়ের প্রতি পুষে রাখা রাগ উধাও হলো। আমি বুঝতে পেরেছিলাম মায়ের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলাম বাবার কাছে থেকে আমার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাই করলাম। ডাক্তার রাশেদ, রাশেদ ভাইয়ের বলি কেমন? ওনার সাথে আপনার দেখা কখন হলো? আমি 2য় বর্ষে যখন মায়ের কাছে গেলাম, তখন মা পরিচয় করিয়ে দিলেন যে সেও নাকি আমাদের মেডিকেলে পড়েছে। তারপর বন্ধুত্ব কিভাবে হলো? না আপনার মতো ততদিনে আপনার সব মানুষের প্রতি অনীহা চলে এসেছে, তাই না? তাহলে তিনি কি এমন ইউনিক করলেন যে বন্ধুত্ব হলো? পূর্ণতার কথায় ইরাত মাথা নাড়ালো। মিস ফরিং, আমি আর রাশেদ ছোটবেলা থেকে পরিচিত হই। আমার তখন বয়স কত মনে নেই, তবে প্রাইমারি লেভেলেই পড়তাম। কোরবানি ঈদে সেবার নানার বাড়ি গেলাম। নানা ভাই রাশেদকে ডেকে এনে বলল, এই হচ্ছে আমার নাতি, যা ওকে নিয়ে যা, সাথে করে ঘুরে বেড়া। তখন এই রাশেদের সাথে পরিচয়। ওর সাথে গিয়ে গ্রামের ছেলেপুলেদের সাথে যোগ দিলাম। আমি বেশ অবাক হয়ে দেখলাম তারা সব আগ্রহের সাথে সালাম দিয়ে সালামি গ্রহণ করেছে, কিন্তু সালামির পরিমাণ শত ছাড়াতে বেশ বেগ পেতে হচ্ছে। অথচ ঈদের আগেই আমার সালামির অ্যামাউন্ট 1000 ছাড়িয়েছে। আমি রাশেদকে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে এলাম। বাবা দেওয়া টাকাগুলো থেকে মাকে বলে নিয়ে নিলাম। 7 থেকে 8 জন ছেলে ছিল। তাদের সবাইকে 100 করে সালামি দিতে ওরা বেশ খুশি হয়ে গিয়েছিল।
তারা আমায় সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে লাগলো। আমি জীবনে প্রথম এত ভালো দিন কাটিয়ে নিলাম। সারাদিন ওদের সাথে নেচে কুদে বেরিয়েছি। আপনি জানেন ফড়িং, আমি জীবনে প্রথম মেজবানি খেতে গিয়েছিলাম মাকে না বলে লুকিয়ে। বিরিয়ানি রান্না করা হয়েছিল ওখানে। রাশেদ এবং তাদের সাঙ্গপাঙ্গরাও বেশ উৎসাহ ছিল। তেল চিটচিটে বিরিয়ানির এক প্লেট বেশ খোঁজাখুঁজি করে ৩-৪ টুকরো মাংস পাওয়া গেল তাতে। অথচ আমার ঘরের বিরিয়ানিতে লোকমার প্রতি মাংস থাকা চাই, নতুবা আমি খেতে চাইতাম না। আপনি বিশ্বাস করবেন না কিনা জানি না, রাশেদরা যথেষ্ট আগ্রহ ছিল বিধায় আমিও তাকে প্রশ্ন করলাম কারণ কি। সে আমাকে জানালো ৬ মাস পর সে বিরিয়ানি খেতে যাচ্ছে, এমনকি তার বাসায় সারা বছর মাংস খেতে পায় না, ওই শুধু কুরবানি ঈদে। কথাগুলো বলার সময় ইরাদের চোখ মুখ বাচনভঙ্গি ঠুকিয়ে পড়ছিল, অথচ পূর্ণতা বেশ স্বাভাবিক হয়ে কথাগুলো শুনছে। ইরাদের কথা থামিয়ে প্রশ্ন করল, আপনি অবাক হচ্ছেন না? পূর্ণতা মাথা নাড়িয়ে জানানো, একদমই না, কারণ আমি এসব অহরহ দেখেছি। আমার সাথেও এমন ঘটেছে, স্বাভাবিক। আপনি যেমন এসব শুনে অবাক হচ্ছেন, আমি ঠিক তেমন আপনার বাবার কথা শুনে অবাক হয়েছি। এমনও হয় যে যারা যারা স্থান কাল পাত্র ভেদে অবস্থান বিবেচনা করে, ঠিক আমারও আপনাদের অবস্থা ভেবে। যাই হোক, বলুন। সেবার ছুটির পর চলে এলাম। রাশেদের সাথে কয়েকবার দেখা হলো। একদিন জানতে পারলাম তার অবস্থা বেশ শোচনীয়। তার বাবা অসুস্থ বিধায় টাকা পয়সা পাঠাতে পারেনি, কোনো রকম ধার দেনা করে চলছে। তখন তাও হচ্ছে না। আমি গিয়ে তাকে পাই একদিন অভুক্ত অবস্থায়। আমি রাশেদকে প্রথমে কলার চেপে ধরেছিলাম, একটা চড়ও মারতে চেয়েছিলাম। ও মা, কেন? কারণ আমার বেশ রাগ হয়েছিল। প্রশ্ন করেছি, ছোটবেলার তো যা লাগতো পট করে বলে ফেলতি, এখন বললি না কেন? পূর্ণতা অবাক হয়ে জানতে চাইল, রাশেদ ভাই কি বলেছিল? ও হেসে বলল, তখন তো ছোট ছিলাম, বুঝিনি। এখন কি এমনি বলে ফেলা যায় ভাই? আমি কোনো প্রকার কথা ছাড়াই কলার ধরে তাকে নিয়ে এলাম বাসায়। আদেশ জারি করলাম, এখন থেকে আমার সাথে থাকবে এবং খাবে। তিনি কি বললেন? বোকাটা বলল, এত আয়েশি খাবার খাওয়ার পয়সা নাকি তার নেই। আমি রেগে আরেকটা কিল বসিয়ে বললাম, বেঁচে থাকা অবধি এই খাবার খেতে হবে, বছরে একবার হলেও। তারপর থেকে এই যে এখন এখানে আছি। মিস ফড়িং, আপনি এখন বলবেন আমি ভালো কাজ করেছি? আমি বিনিময়ে কাজ করি। আমি আমার একাকিত্ব কাটানোর ভয়ে রাশেদকে এনেছি। শুধু তাকে নয়, আমার বাবার এলাকার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তারও থাকার খাওয়ার কষ্ট হতো। আমি তাকেও আমার কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি এসব তাদের সাহায্য করার জন্য করিনি। আমি করেছি আমার একাকিত্ব দূর করতে, আমার সঙ্গীহীনতা দূর করতে। ওরা যেদিন থেকে আমার বাসায় এলো, আমার সব প্রকার উদ্ভট ভাবনা কেটে গেল। সকালে তারা আমায় ডেকে দিত, রাতে ঠিক সময়ে বাসায় ফিরতে বাধ্য করত। আমি অনুভব করলাম আমি একা নই, আমার জন্য কেউ আছে সত্যি। রাশেদ হয়তো আমার কাছে এখনো নিজেকে ঋণী মনে করে, কারণ ও তার পড়াশোনা আমার আশ্রয় পেয়ে চালাতে পেরেছিল। আমার সাথে থাকার কারণে সব সময় স্বনামধন্য বন্ধুদের গ্যাংয়ে তাকে কদর করত। কিন্তু আমি জানি আমরা কেউ প্রকৃতপক্ষে ঋণী নই। আমি স্বার্থ ছাড়া তাকে সাহায্য করিনি। আমি জানি তারা না থাকলে যে কোনো সময় আমি সিলিংয়ে ঝুলে যেতাম, দ্বিধা করতাম না। পূর্ণতা বেশ কিছু সময় নীরবতা থেকে বলল, এসব ভাবতে নেই, জানেন তো, জীবন এমনই। আপনার অপূর্ণতা আপনার কাছে, আমার অপূর্ণতা আমার কাছে। জীবনটা এমনই, জানেন তো। এই জীবনে দেখুন না, আমি মেয়ে হয়ে বাড়ি থেকে 2 মাইল দূরে টিউশনি করতে আসি। আপনার কি মনে হয় খুব শখে পড়ে কেউ এমন সারভাইভ করে? কিন্তু আপনি জানেন, এত কিছুর মাঝেও আপনি বেশ ইউনিক।
আপনার চিন্তা ভাবনাও সুন্দর। আপনি আমাকে সুন্দর করে ভেবেছেন। আচ্ছা, আমি উদাহরণ দেই। আপনি প্রথম কোন কবির কবিতা পড়েছেন এবং আপনি তার প্রতি ইরাদ থামিয়ে দিয়ে বলল, থামুন, আমি কখনো গল্প উপন্যাস পড়িনি। আমি প্রচণ্ড কাঠখোট্টা মানুষ। মানে কাঠখোট্টা এই, আমি বইয়ের গল্প কবিতাগুলো অনর্গল মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দিয়েছি। সাহিত্যের ছিটে ফোঁটাও কখনো আমাকে স্পর্শ করেনি। আমায় সর্বপ্রথম আপনার লিখনী স্পর্শ করেছিল, কারণ আপনি সর্বপ্রথম আমার লেখাই পড়েছিলেন। ইরাদ এবার রেগে গেল। নো মিস, আপনার মধ্যে অন্যতম ভাব রয়েছে। আপনার লেখা পড়ার মতো আগ্রহ তো ঠিক এই কারণেই এসেছে। আপনি জানেন না, আমি সেদিন অবাক হয়ে আপনি রেগে এত রিয়্যাক্ট করায় এবং আপনার ডায়েরি ফেলে যাওয়ায়। আমার মতো আপনারা মেয়েরা মায়াবতী হয়ে থাকেন। তারা একটা চুড়ি ভেঙে টুকরো করে ফেলতেও দ্বিধাবোধ করেনি, অথচ আপনি রীতিমতো ডায়েরি রেখে গিয়েছিলেন। ওই দিন প্রথম কারো সাথে মিসবিহেভের জন্য আমার অনুশোচনা বোধ হচ্ছিল। পূর্ণতা মাথা নাড়িয়ে বলল, কারণ আমি এই সর্বপ্রথম আপনার মিসবিহেভের প্রতিবাদ করেছিলাম। এর আগে ভুক্তভোগীরা ছিল আপনার বিনাময় চিকিৎসার রোগী। তারা চাইলেও প্রতিবাদ করতে পারত না, বরঞ্চ তারা এটিকে আপনার ভালো গুণ ধরে নিয়েছিল। ইরাদ মাথা নাড়ালো। এইটুকু ঠিক আছে, কিন্তু আপনার ডায়েরিটা কিভাবে যেন আমি নিয়ে এসেছিলাম। লক্ষ্য ছিল আপনাকে ফেরত দিব। ওই চিন্তা থেকেই অ্যাড্রেস খুঁজতে পাতা উল্টেছি। ও মা, ঠিকানা তো লেখা ছিল কবর। আমার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন ছিল সব সময়। আমি কখনো কারো ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করিনি, কিন্তু আপনার এই অদ্ভুত ঠিকানা লেখা দেখে আমার আগ্রহ বেড়েছিল। আমি আগ্রহ দমাতে ব্যর্থ হই, আপনার ডায়েরি পড়ে ফেলি। অতঃপর যাই হোক, আপনি একজন ইউনিক, আর এটা মানতেই হবে। পূর্ণতা থমথমে মুখে সামনে ফিরল। সারা জীবন বন্ধু বান্ধবের কাছে আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে ইউনিক প্রমাণ করার। তার উল্টা প্রমাণ করে দিয়েছে পূর্ণতা একটা আলু। আর পূর্ণতা এখন নিজেকে আলো দাবি করেছে, কিন্তু এই লোক রীতিমতো উঠে পড়ে লেগেছে তাকে ইউনিক প্রমাণ করতে। ভাবখানা এমন যে মেনে না নিলে এখন নদীতে ডুবিয়ে মারবে, কিন্তু অসহায় চোখ মুখে পূর্ণতা এখনো মেনে নিতে পারছে না। ইরাদ পূর্ণতার সামনে তুড়ি বাজিয়ে বলল, চলুন পৌঁছে দিই। পূর্ণতা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। গাড়িতে বসতেই তাদের টুকটাক কথা হলো। ইরাদ বলল, মিস ফরিং, দেখুন, দুঃখী ভাব নেবেন না। আপনার সমস্যার সমাধান আছে। আপনি রাশেদের মতোই, এবং তার মতো প্রতিষ্ঠিত হলে আর কোনো অপূর্ণতা থাকবে না। কিন্তু আমার সমস্যাটা থেকেই যাবে। আগে হয়নি, আর হবে না, কিন্তু আমার হবে না। পূর্ণতা বেশ কিছু সময় ধরে ভেবে বলল, আপনার সমস্যারও সমাধান আছে। আপনি বিয়ে করে নিলে আপনার একটা হ্যাপি ফ্যামিলি হবে, আপনি ভালো বাবা হবেন, ব্যাস আপনার অপূর্ণতা কেটে গেল, পেয়ে যাবেন হ্যাপি ফ্যামিলি ফটো। ইরাদ মাথা নাড়িয়ে বলল, কি করে সম্ভব বলুন তো? আমার যে পূর্ণতা নেই। ইরাদের কথায় পূর্ণতার চোখ বড় বড় করে তাকালো। ইরাদ তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নামতে তাড়া দিল। পূর্ণতা নেমে নিজের পথে হাঁটা দিল। সূর্য অস্তমিত প্রায়। অবশিষ্ট কিছু লালচে আভা চারিদিকে ঠিকরে পড়ছে। ইরাদ মাথা বের করে পেছনে ফিরল। ঠোঁট এলিয়ে চমৎকার হাসলো, হাতে নেড়ে বিদায় জানালো। পূর্ণতার দ্রুত হাত নাড়ালো। লালচে আলো ইরাদের মুখে পড়তেই মুখখানা রাঙা হয়ে উঠল। পূর্ণতা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মানুষটার কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। ঈশাকে যে এখন পড়াচ্ছে এবং সাথে যে সুবিধা পাচ্ছে, এই সব এই মানুষটার জন্য সম্ভব হয়েছে। কিছুটা নিজে আন্দাজ করেছে, বাকিটা ঈশা গল্প করে বলেছে। এই সময়ে এই টিউশনিটা যে কতটা উপকার করেছে তা একমাত্র পূর্ণতা ভালো জানে। বলতে গেলে মৃত প্রায় ব্যক্তির প্রাণীর পিপাসা মেটানোর মতোই। পূর্ণতা বিড়বিড় করে বলে উঠল, ডাক্তার সাহেব,
আপনি মানুন আর না মানুন, আপনি প্রচন্ড দয়ালু ব্যক্তি, একজন সুপুরুষও বটে।